আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে দেশের সমসাময়িক প্রসঙ্গে কথা বলি। আজ আমরা কথা বলবো, শিরোনাম হচ্ছে নির্বাচনী ট্রেনের হুইসেল। আপনারা জানেন যে এই আলোচনায় আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। আজও রয়েছেন দুজন আপনাদের অত্যন্ত পছন্দের দুজন মানুষ। পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। মনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে রয়েছেন আমার বাঁ পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এবং যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের যখনই দেশের দায়িত্ব নিয়েছেন, তারপরই বিভিন্ন প্রেক্ষাপটে সেই দায়িত্ব নেয়া, এরপর সংস্কারের আলোচনা আসলো। তারপর এক পর্যায়ে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই বলে যাচ্ছিলেন যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার কথা। আর তারই পরিপ্রেক্ষিতে ডিসেম্বরে নির্বাচনের জন্য হতে পারে এরকম একটি আভাস দিয়েছেন। এবং ইসির পক্ষ থেকেও বলা হয়েছে জাতীয় নির্বাচন ডিসেম্বরে করার জন্য যাবতীয় প্রস্তুতি তাদের রয়েছে এবং নির্বাচনের যে হুইসেল, সেই ট্রেন তারা কোনোভাবে যেন মিস না করেন, সেজন্য তারা লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই নিয়েই আমরা আলোচনা করব। এবং এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে বিদেশি বেসরকারি যে গবেষণা রয়েছেন, সেই গবেষণা থেকে উঠে এসছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কে কত ভাগ ভোট পাবে। সেখানে সবচেয়ে এককভাবে এগিয়ে রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপিকে 41.7% ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী 31.6% ভোট। তৃতীয় স্থানে আওয়ামী লীগ 13.9% এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি 5.1%। সেখানে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনেরও রয়েছে 2.6% ভোট। আমি আলোচনা শুরু করছি মনি ভাই আপনাকে দিয়ে। সেটি হচ্ছে খুব এই জরিপ তো আপনাদের জন্য সুখকর নিশ্চয়ই। বলুন, আপনাকে প্রশ্ন করুন, তারপর বলি, এটার উত্তর দেব। কিভাবে দেখছেন এই জরিপকে, সেটি একটু বলি শুনি। এই জরিপটার উপরে আমি কতটুকু আস্থা রাখি সেটা বিরাট কোশ্চেন। কারণ এই দেশে এরকম জরিপ অনেকে হতে পারে, পারপাসলি জরিপ হতে পারে বা ভালো। এই জরিপ ভালো, আমরা আমাদের বেশি এগিয়ে রাখছি ন্যাচারালি, আমরা বলবো যে জরিপটা আমাদের জন্য ভালো হয়েছে। কিন্তু কথা হলো জরিপ সংস্থা এরকম বাংলাদেশে নেই। আপনি জানেন যে এপি একটা আন্তর্জাতিক স্বনামধন্য গণমাধ্যম, তারা এটি। আমি বলছি যে বাংলাদেশে এরকম কোনো জরিপ সংস্থা নেই, যেমন বুথফ্রোত বা অন্যান্য সব জায়গায় জরিপ আছে, ইন্ডিয়া জরিপ আছে, বাংলাদেশে নেই। বাইরের লোকেরা যে একটা আন্তর্জাতিক সংস্থা আমাদের জরিপ করেছে, আমরা বড় সঙ্গত কারণে তাদের ধন্যবাদ দিই। কিন্তু কোশ্চেন হলো এই যে এই জরিপটা সাধারণত 2000, 5000, 10,000 লোকের উপরে ভিত্তি করে করা হয় বা 50,000, হ্যাঁ, একটা স্যাম্পলিং করা হয়। এই জরিপ কিন্তু আসলে অ্যাকচুয়াল চিত্র ফুটে ওঠে না, কখনোই না। কারণ হলো যে বাংলাদেশে আপনাকে একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো 1996 সালে। 96 সালে যখন ভোট হয়, তখন 2000 ভোটের ব্যবধানে, সর্বোচ্চ 2000 ভোটের ব্যবধানে বাংলাদেশে প্রায় 87টা সিটের এলোমেলো হয়েছে, 87 সিটস। ভোট কিন্তু 2000। কাজে পার্সেন্টেজের এইখানে কিন্তু কষ্টে বিরাট অসুবিধা। কাজে ভোটে এখানে 150 সিট দরকার সরকার গঠন করার জন্য। আর এরপরে যদি 2/3 মেজরিটি হয় বা অন্যান্য মেজরিটি, সেটা অন্য একটা বিষয়। আমরা বলবো জরিপ নিঃসন্দেহে আমাদের পক্ষে আছে, সুতরাং আমরা বলবো ভালো। কিন্তু আমরা বলতে চাই এটি কি আপনাদের পক্ষে? কারণ 41.7 বাকি তো 50-এর বেশি, মানে হচ্ছে প্রায় 60 আপনাদের বিপক্ষে। বাংলাদেশে এরকমের যদি এটি ধরেন, তাহলে আমি একটা গণতন্ত্রের ব্যাখ্যা দিতে চাই। যেমন ধরুন 1 লক্ষ ভোট, 10 জন প্রার্থী, গড়ে ভোট পড়ে 10,000 করে 1 লক্ষ ভোটের। এখন একজন প্রার্থী 12,000 ভোট পেলে সে ধরেন পাশ করলো, কথা এর উদাহরণ দিলাম। তো 12,000 ভোট পাশ করে সে সংসদে যাবে, অথচ 88,000 লোকে তাকে ভোটই দেয়নি। তাই এখন এটা তো গণতন্ত্র মানি। দাবি করছিল এটা পিআর পদ্ধতি হলো, ওটা দাবি যদি সত্যি সত্যি দাবি করে থাকে, আমি মনে করি না। কারণ পিআর পদ্ধতি মূলত যারা মাঠে নিয়ে এসছে, সেটা আওয়ামী লীগের লোকেরা বা ইন্ডিয়ান লোকেরা মাঠে নিয়ে এসছে। তা সেই পিআর পদ্ধতি তারাই এখন পিছিয়ে গেছে। আমি জানি না জামাতে, মানে আপনার চরমনাই পিসাবের দলের কদ্দূর কি আছে। পিআর পদ্ধতি হলো, যেমন ধরুন আওয়ামী লীগে রেস্টোরেশন করার জন্য, আওয়ামী লীগে রেস্টোর করার জন্য এটা একটা পদ্ধতি, একবার সিম্পল পদ্ধতি। 300 সিট আওয়ামী লীগ এখন মাঠে নামতে পারবে না, ভোটও নিতে পারবে না, মানুষের কাছে যেতেও পারবে না, পিটান খাওয়া ছাড়া। তো সেই আওয়ামী লীগের ঘরে বসে জিতিয়ে দেওয়ার জন্য একটা পদ্ধতি হলো পিআর পদ্ধতি। আনুপাতিক নির্বাচন 52 বছর পরে আমরা বলছি কেন?
এটা এটা পারপাসলি বলছি, এটা তো কারো এজেন্ডা বাস্তব করছে, উনি বলছেন আমি জানি না আপনাদের পদ্ধতি আছে কিনা জানি না। তবে রেহমান সোবহান এবং আরও কিছু লোক মাঠে নামছিল, তারা এখন এই দিনই আর মাঠে নামে না, আমি যা দেখি মাঠে নামে না। এটা ডিসকাশনটা এরকম, আমি খুব খোলাখুলি যদি বলি, আলোচনা করি যে ধরেন কত পার্সেন্ট ভোটের কথা বললেন আওয়ামী লীগের? আওয়ামী লীগের 13 প্রায় 14% ধরেন, 3-14-42টা সিট ধরেন, 14%ই ধরলাম, এটাই কারেক্ট ধরে নিলাম। আপনি 42টা সিট ঘরে বসেই পাবে ভোট ছাড়া, তার মাঠে নামতে হবে না। অর্থাৎ আওয়ামী লীগকে বাঁচাইয়ে রাখার একটা পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। আমি একটু ঘুরে আসি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আছেন প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসুদ ভাই, আপনার কাছে আসি। প্রথম হচ্ছে যে গবেষণাটি দেখেছেন নিশ্চয়ই, সেখানে আপনাদের একটা অংশ বলা হয়েছে 2.6%, যদিও এটি চতুর্থ সর্বোচ্চ ভোট, চতুর্থ সর্বোচ্চ, মানে আওয়ামী লীগের তৃতীয়, চতুর্থ জায়গায় এককভাবে আপনাদের এই জায়গাটি, সেটি নিশ্চয়ই এটি আপনাদের জন্য একটি সুখকর হওয়ার কথা, কারণ বাংলাদেশে তো এর আগে আপনারা এরকম কোনো ধারণা পাননি, এরকম কোনো ধারণা যে চরমোনাইয়ের কতটুকু ভোট রয়েছে বা ইসলামী আন্দোলনের, এই ধারণা তো পাননি। এবারের মতো বোধহয় প্রথম পেলেন, কিভাবে দেখছেন এটি? ধন্যবাদ আপনাকে এবং আমার যিনি সহ আলোচক রয়েছেন সহ দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো আমারও সেই একই কথা, জরিপটা নিয়ে প্রশ্ন সবসময় থাকেই। জরিপের উপর নির্ভর করা যায় বিষয়টা এরকম নয়, যদিও দেখিয়েছে ইসলামী আন্দোলনের কিছু পার্সেন্টেজ দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে অতীতেও টুকটাক যেসব জরিপ হয়েছে, কিন্তু বাস্তবে মাঠের চিত্রটা ভিন্ন। বাস্তবে মাঠের চিত্রটা ভিন্ন হলো, যেমন জরিপে যেরকম একটু আগে যেটাকে বলছিলেন আমাদের আলোচক আরেকজন, যে সেখানে আপনার কিছু লোকের উপরে জরিপ করা হয়, তো টোটালি দেখলে দেখা যাবে যে আসলে পার্সেন্টেজটা অবশ্যই চেঞ্জ হবে। ইসলামী আন্দোলনের বিগত সময়ে যে ভোটগুলি হয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগের আমলেও তো আসলে ভোট হয়নি, ভোটের নামে যে তামাশা হয়েছে, সেখানেও কিন্তু ইসলামী আন্দোলন সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন বলেন, তারপরে ঢাকা সিটি সহ অন্যান্য সিটি নির্বাচনগুলোতেও কিন্তু ভালো ভোট পেয়েছে। এবং ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন যে আমাদের এই দলেরই ভোট কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তো আমরা প্রত্যাশা করি যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, আমাদের প্রত্যাশাও তাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে যে জরিপ দেখিয়েছে এর চেয়ে অনেক বেশি ভালো করবে। আর সাথে সাথে এটাও ঠিক যে পিআর পদ্ধতিটা যে আসলে কতটা যৌক্তিক, আমাদের সম্মানিত আলোচক কিন্তু সেটাও বললেন যে আসলে পিআর পদ্ধতিটা এই জন্যই ইসলামী আন্দোলন চাচ্ছে যে আসলে প্রত্যেকটা মানুষের চিন্তার প্রতিফলন, তার ভোটের প্রতিফলনটা কিন্তু তখন এটা হয় যদি পিআর পদ্ধতিতে হয়। আরেকটা যেটা কথা, যে পিআর পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য যে কথাটা বলা হয়, এটা আমরাও বিশ্বাস করি না। এর জন্য আমরা তো আগেই বলে আসছি যে এই আওয়ামী লীগকে বা এই ফ্যাসিস্ট যারা, এদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেই আমরা নির্বাচনে যেতে চাই। মানে এ জাতীয় যারা ফ্যাসিস্ট, এরা কেন নির্বাচনে আসবে? তো কাজেই এটা যদি নির্বাচন অযোগ্য হয়, তখন তাদের 13% ভোট না 2% ভোট না 20% ভোট, এটা ডাজন্ট ম্যাটার। তার মানে হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায়, সেখানে আপনাদের এই আনুপাতিক হারের বিষয়গুলো আপনারা পুনর্বিবেচনা করবেন না, সেটা ভিন্ন। আওয়ামী লীগ নির্বাচনে আসতেই দিবেন না, সেই দাবি তো অটল। আমাদের তো সেই দাবি আছে, অটল আমরা এটা, এবং দেশবাসীও অটল, এবং সকলেই বলছে যে যারা এই ফ্যাসিস্ট, এদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, তা না হলে তো অসুবিধা। আরেকটা বিষয় যিনি বললেন সেটা হলো যে আসলে যারা আমরা পিআর এর দাবি তুলছি, এটা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য না। পিআর এর দাবিটা কিন্তু এই ফ্যাসিস্ট হটানোর পরে না, কিন্তু এটা অনেক আগ থেকে ইসলামী আন্দোলন দাবি করে আসছে, এদেশে আরও অনেক সংগঠন তারাও দাবি করে আসছে। ইসলামী আন্দোলন প্রথমে এটাকে জোর দাবি তুলেছে। তো কাজেই আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যে পিআর সিস্টেম আমরা দাবি করছি, বিষয়টা এরকম নয়, বরঞ্চ আওয়ামী লীগকে হটানোর জন্য ইসলামী আন্দোলন তো একেবারে প্রকাশ্যই মাঠে নেমে আন্দোলন করেছে, যেটা সব জায়গায় আছে, আমরা সকলে জানি। জি জি, আপনার কাছে ফিরবো আমি মনি ভাই, একটু আওয়ামী লীগ আমলে সঙ্গে একটু কথা দরকার। পিআর পদ্ধতি আপনারা চাচ্ছেন কিনা আমি জানি না, চাচ্ছি ইসলামী আন্দোলন চাচ্ছে। আপনারা যদি চান, সেটা হলো এখানে আপনাদের নিজের, আমি জানি না যে আপনাদের নিজস্ব একটা দর্শন আছে বা রাজনৈতিক আছে। এটা পিআর, ধরুন আমার বাড়ি বরিশালে, আমি সাগরের পাড়ে থাকি, আমার এখানে মাছ তৈরি হয়েছে, কথা আমার ধরেন আমার দলে অনেক যোগ্য লোক আছে, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে অথবা ধরেন রংপুরে। এখন সেই যোগ্য লোক হিসেব করে করে সেই লোকগুলোরে বসাইলো গভর্নমেন্ট চালাবার জন্য, কিন্তু আমার সাগরের পাশে মাছ জেলেদের যে বিপদ হচ্ছে, সেই জেলেদের বিপদ কথা বলার মতো কোনো লোক নাই। কথাটা বলবে কে? পিআর পদ্ধতি, এটাও কিন্তু একটা নেগেটিভ দিক। 3 নম্বর, পিআর পদ্ধতি
আমি এই যেটা কথা বলছেন কথা প্রসঙ্গে বলছি, কিন্তু এমনি মানে কোনো ইয়ে না, আপনারা করেন কিনা এটা আমি জানি না, সিনসিয়ারলি বলি। তো ধরুন ইংল্যান্ড, যেখানে এই ডেমোক্রেসি জন্মভূমি, তারা পিয়ার পদ্ধতি করে না কেন? যদি ভালো হতো, করে না। এই আমেরিকা একটা গণতান্ত্রিক একটা পদ্ধতি, তারা করে না কেন? তারা করে না। ইন্ডিয়া বা পৃথিবীর সর্ববৃহত্তর একটা ডেমোক্রেটিক কান্ট্রি তারা দাবি করে, এবং আমরা বলি সেটা, তারাও তো করে না। কেন করে না? করে না। রিপ্রেজেন্টেশনটা রিয়েলি আপনি আপনার এলাকায় যে রিপ্রেজেন্ট করবেন এবং আপনি যে সমস্যাটা বুঝবেন, সেটা আমি ধরেন আমি আপনার একই দল করি, আমি ধরেন দলের নেতা বা কোনো একটা, বা আপনি নেতা। এখন ধরেন আমি যদি নেতা হই, তাহলে আমি আপনার সমস্যাটা আপনি যে পরিমাণ বুঝবেন সেটা হয়তো আমি বুঝবো না, কিন্তু আমার দলের স্বার্থে আমি অন্য কাজ করব। কাজে পিয়ার পদ্ধতি আমি মনে করি যদি আপনারা রিভিউ করে দেখেন, এটা আমার অফেন যুক্তি, যদি আরো বলেন হয়তো স্টাডি আমি নিজেও লেখাপড়া করবো এর উপরে, যে পিয়ার পদ্ধতি সব মিলিয়ে বর্তমানে যে পিয়ার পদ্ধতি মাঠে নামাইছে, এটা মনে করি রেহমান সোবহানকে সামনে আসছে, দ্যাট মিনস ইন্ডিয়ান প্রোগ্রাম। এবং ওখানে যারা ছিলেন, যে 8-10 জন আমি ছবি দেখেছি, ইন্ডিয়ান প্রোগ্রাম, দ্যাট ইজ আওয়ামী লীগকে রেস্টোর করার কোনো রাস্তা নাই, এর একটা পদ্ধতি হইতে পারে। এখন আপনারা চান যে সেটা আমি জানি না, যদি আপনারা চান তা আমি বলবো আপনার পরিধি সেটার জবাব আপনি দিবেন। আমি একটু নিয়ে আসি, সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের পক্ষে দাবি করা হয়েছে যে তারা 2.6% ভোট, তারা আসলে নির্বাচনে এর চেয়ে অনেক ভালো তাদের ফলাফল হবে। তিনি উদাহরণ দিয়েছেন আওয়ামী লীগ আমলেও যে ভোট তারা করেছে সেখানেও পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি কি সেটা মনে করেন কিনা? আওয়ামী লীগ আমলে কিন্তু অন্য কোনো দল ইলেকশন করেনি, শুধু তারা মানে জাতীয় পার্টি, এবং তারাই ইলেকশন। এটা অনেক বক্তব্য আছে অনেক ধরনের। তো একটা কথা বলি, চরমনাই হিসেবের দল, জি, বা আমি খুব রেসপেক্ট করি, খুব ভেরি ন্যাচারালি রেসপেক্ট করি, এবং সম্মানিত মানুষ, এবং আমাদের এলাকায় ইসলামের প্রচারে ওনার যথেষ্ট ভূমিকা, মাওলানা ইসহাক সাহেব ওনার যথেষ্ট ভূমিকা আছে, এবং আমরা রেসপেক্টফুল তার প্রতি। কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে, রাজনৈতিক ব্যাপারে একটা আলোচনা করতে গেলে, যেমন ধরুন ওনারা বিগত দিনে অনেক সময় 300 সিটে নমিনেশন দিয়েছে, 300 সিট নমিনেশন দেওয়ার পর দেখা গেল এক সিটও পাস করেনি। তা এখন এই ডেমোক্রেটিক নির্বাচনে যেটা হয় ফলাফল, সেটা হলো আপনি কয়টা আসন পেলেন তা দিয়ে কিন্তু নির্বাচন মানে বিষয়টা নির্ধারিত করা। কিন্তু মনি ভাই, পিয়ারটাও তো ডেমোক্রেটির গণতন্ত্রের বাইরে না। পৃথিবীতে যারা গণতন্ত্র চর্চা করে আসছে এখন সারা পৃথিবীতে কোনো জায়গায় নেই। তো তারা যদি দেখতে এটা ভালো সিস্টেম, তাহলে আমি আপনার কাছে আমি কিন্তু এই কথাটা শেষ করতে পারি না। জি বলেন। যে ওটা ধরেন 300 সিট নমিনেশন দিতে একজনও পাস করে নাই, বা ধরেন একজন পাস করলো বা দুজন পাস করলো, বা একজন, আপনাদের ওখানে একজন বা দুজনের বেশি কেউ পাস করছে কখনো সময়? না, আমাদের ইসলামী আন্দোলনের ব্যানারে আমরা এখনো পাস করেনি, এমপি হয় নাই। তো এখন ধরেন উনি ধরেন কথা 10% ভোট পেলো, বা 8% ভোট পেলো, কি 12% ভোট পেলো, এমপি হলেন একটাও। সেটি কিন্তু একটা প্রশ্ন এই ডেমোক্রেটিক সিস্টেমে। সুতরাং এমপিটা হওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু গভর্নমেন্টের পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনায় এমপি হওয়াটা ইম্পর্টেন্ট। সেজন্যই তো তারা পিয়ার চাচ্ছে, যে পিয়ার হলে অন্তত পক্ষে এমপি নিশ্চিত 2% ভোট পাবে। সেইটা করে যদি সমগ্র বাংলাদেশের যে পরিস্থিতি সারা পৃথিবীতে কোনো জায়গায় নাই, সেটা আমরা চালু করতে পারি কিনা? আমরা তো ডেমোক্রেসি মানে ফাদার না, উই ডিড নট ডু ইট। জি মাসুদ না, বিষয়টা হলো যে পিয়ার পদ্ধতি বিশ্বে আমেরিকাতে বা ব্রিটেন বা সব জায়গায় কিছু রাষ্ট্রে নাই, সেটা বললেন। আছে অনেক 73টা দেশে আছে, তারপরে হ্যাঁ এগুলি আছে, একটা দেশের নাম বলেন। আছে, অনেক দেশে আছে, আমি বলি সংক্ষেপে বলে যাচ্ছি। তো এরকম অনেক দেশেই যে আছে পিয়ার পদ্ধতি। তো এখন বিষয়টা হলো আমেরিকাতে যেই গণতন্ত্র চর্চা করে, বাংলাদেশে কি আমরা সেটা করি? তা কিন্তু করি না। আমেরিকা ব্রিটেনের যে নির্বাচন পদ্ধতির যে ভালো পদ্ধতি, সেটা কিন্তু আমরা বাংলাদেশে করি না। হ্যাঁ, আমরা যদি তাদের মতো করে সেইভাবে যদি করতে পারতাম, আমাদের দেশে ভোট সিস্টেম বা ইত্যাদি থাকতো, তাহলে হয়তো আমাদের এই নতুন চিন্তাটাও করা লাগতো না। কিন্তু যেহেতু আমরা পারছি না, এবং যারা এই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে যারা ক্ষমতায় আসছে, এরা দেখেন একটা স্বৈরাচার হওয়ার জন্য একটা যথেষ্ট তাদের পথ উন্মুক্ত থাকছে। এরা কিন্তু হয়ে একক ক্ষমতা, একক বল, একক কিছু, যেটা আজকে যদি পিয়ার থাকতো, আমরা যখন দাবি করেছি অনেক আগে, তাহলে হয়তো এই আওয়ামী লীগও এতটা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেত না। তো সেজন্যই আমরা প্রত্যাশা করি যে পিয়ারটা হলে এদেশের মানুষের প্রত্যাশাটা বাস্তবায়িত হবে। এবং আপনি যেটা বললেন যে ওই সমুদ্র এলাকার মানুষ, তারা স্থানীয় প্রতিনিধি, হ্যাঁ, পিয়ারের মধ্যে অনেক পদ্ধতি আছে, পিয়ারের মধ্যেও অনেক কারেকশন করা যায়, এবং অনেক কারেকশন করেই বিভিন্ন রাষ্ট্রে যেগুলিতে চলছে সেগুলিতে কিন্তু সেভাবেই চলছে। ফলে মনি ভাই একটি বিষয় খুব সুস্পষ্ট, তিনি এই পিয়ারটাকে ইন্ডিয়ান প্রোগ্রাম
এবং যারা দাবি করছে তাহলে সেই প্রোগ্রামের বাস্তবায়ন করছে সেটি কিন্তু অভিযোগ তুলেছেন। না, সেটা আমরা ইন্ডিয়ান তো অনেক প্রোগ্রামই আছে, ইন্ডিয়ান তো এখন অনেক প্রোগ্রামে তারা অ্যাপ্লাই করছে, তাদেরগুলি সব বাস্তবায়িত হচ্ছে। বিষয়টা এরকমও না তাদেরগুলি করলেই যে হবে সব কিছু, তাও না। যেমন তারা এখন অনেক কিছুই করতে চাচ্ছে। ইন্ডিয়ান প্রোগ্রাম যদি হয় তাহলে এটা তো অনেক এখন দাবি হইলে না আমরা বুঝতে পারতাম, অথচ এটার ব্যাপারে তো দাবি 2008 সালে করেছি, তার আগে পরে ইসলামী আন্দোলন করেছি, অনেক আগ থেকে হয়ে আসছে, এটা নতুন কিছু না। আমরা যে প্রশ্নটি যে হুইসেল বেজে গেছে সেই হুইসেলে তো আপনাদের তাড়াহুড়োটা আপনার বিএনপির একটু কি বেশিই ছিল বোধহয়, সেই জায়গা থেকে আপনারা কতটা প্রস্তুত সেই ট্রেনে ওঠার জন্য? আপনারা কি তৃণমূলের দল গুছিয়ে ফেলেছেন? আপনারা কি নির্বাচনের প্রার্থী কে হবে, কে কাজ করবে, সেই জায়গায় আপনারা কতটা প্রস্তুত? এটা তো 100%-এর উপরে বেশি প্রস্তুত, এক কথায় বলে দিলাম। আর এটা আমরা তাড়াহুড়ো করছি তা নয়। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময় নির্বাচন হয়েছে 3 মাসে, কেয়ারটেকার গভর্নমেন্ট। লতিফ সাহেবের সময় 3 মাসে নির্বাচন হয়েছে। এই গভর্নমেন্ট তো 8 মাস আমরা অলরেডি অতিবাহিত করেছি। কাজে এরপরে যদি বলেন তাড়াহুড়ো, তাহলে তো কিছু থাকলো না। কাজে নির্বাচনটা হওয়া দরকার, কারণ দেশ যেভাবে চলছে সেটা আমার মনে হয় না যে দেশ ঠিক সঠিক ট্র্যাকে আছে বা সঠিকভাবে চলছে। আমাদের প্রফেসর ইউনূস সাহেব সদিচ্ছার অভাব নেই এবং একটা মানে অত্যন্ত পূজনীয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, কিন্তু তার সাথে যার সব লোকরা আছে সব মিলিয়ে যে দেশ চালাবার মতো যে স্কিলনেস বা যে এক্সপিরিয়েন্স দরকার সেটা ওই গ্রুপের। আপনি শাহাবুদ্দিন সরকারের সময়কে এই অন্তর্বর্তী সরকারের সাথে তুলনা করবেন? আমি অন্তর্বর্তী সরকার যদি বলি, যদি 3 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা, আপনি নির্বাচনের প্রশ্ন বলছেন, তাড়াহুড়ো করলাম কিনা, তাই নির্বাচন ওই সময় তো 3 মাসে নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। তখন কি সরকার পরিবর্তনটা 5ই আগস্টের মতো হয়েছিল? সরকার পরিবর্তন অনেক রকমের হয়েছে। এরশাদ সাহেবের পতন, আবার নতুন আবার গল হয়েছে, 3 দলের রূপরেখা ছিল, সেই রূপরেখার ভিত্তিতে একটা সব গভর্নমেন্ট হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো। দিস ইজ দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি। তো সেটা তো হলোই, সেটা তো পতন তো এরশাদ সাহেবের পতন তো হয়েছে, আর্মিরা তারা সাপোর্ট করলো না। এরশাদ সাহেবের পতন তো রাতের বেলা রাস্তায় হয়েছে, এরশাদ সাহেবের পতনও রাস্তায় হয়েছে, মানে কোনো পদ্ধতিতে পতন হয় না, একেবারে অ্যাবসলিউটলি রাস্তায় হয়েছে। সুতরাং পতনটা একই পদ্ধতিতে হয়েছে। এরশাদ সাহেব পালিয়ে যান নাই, উনি পালিয়ে গেছে। আপনারা দাবি করতেছিলেন যে বিগত সরকারের দোসররা এখনো রন্ধে রন্ধে রয়েছে, তো সেই রন্ধে রন্ধে রেখে নির্বাচনে কিভাবে আপনি একটা লোক খুব অসুস্থ, ক্যান্সার, এখন আপনি যদি ক্যান্সার রেখেই তো আপনার চিকিৎসা করা লাগবে, তো করার তো কিছু নাই আপাতত। চিকিৎসা যদি করতে চান তা আপনি ওষুধ দিতে হলে কেমন দেন আর ফিজিওথেরাপি যান, যেটাই করেন, সেটা তো ওই ওষুধ আছে যা এটা নিরসন করার জন্য করতে হবে কাজ। আপনি ক্যান্সার রোগী ভালো করতে হলে তো এছাড়া কোনো রাস্তা নেই যে রোগ ভালো হলে তারপর আমি চিকিৎসা করবো, তা তো করার উপায় নেই। এ রোগ তো ভালো হবেই না। প্রফেসর ইউনূস সাহেবের ডে 1 থেকে আমি বলার চেষ্টা করেছি, আমি অনেকগুলো টকশোতে বলেছি, যেসব লোকেরা এই দেশের ডেমোক্রেসি শেষ করেছে, দেশের সার্বভৌমত্ব শেষ করেছে, স্বাধীনতা শেষ করেছে, এই দেশে আয়নাঘর করেছে, টর্চার সেল করেছে, এই দেশে মানুষকে গুম করেছে, খুন করেছে, মানে আপনার মিডিয়া কন্ট্রোল করেছে, এই সকল লোকেরাই প্রফেসর ইউনূস সাহেবের চারপাশে ঘিরে আছে। আগে ছিল ইসলাম ইমাম, এখন আসছে আলী ইমাম। তার থেকে কিছু সরিয়েছে, সব সরাতে পারে না। এখন গভর্নমেন্ট বলতে মূলত বোঝায় দোজ আর দ্য পিপল হু আর রানিং রিয়েলি দ্য গভর্নমেন্ট, দে আর দ্য মেশিনারি। তো মেশিনে প্রফেসর ইউনূস সাহেব কোনো একটা অর্ডার দিলেন, সেই অর্ডারটা ক্যারি আউট করবে কে? আজকে ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, ধরেন উপজেলা চেয়ারম্যান নাই, বা ধরেন জেলা পরিষদ নাই, কাজটা করে কে? সে ডিসি সাহেব করতেছেন, ইউনূস সাহেব করতেছেন, কাজ তো তারাই করতেছেন, সেই আমরাই করতেছেন। অথচ সেই আমরাটা প্রফেসর ইউনূস সাহেবের সাকসেসফুল হতে দিবেন কি না নির্ভর তো করতেছে তাদের উপরে। এখন ধরেন আমার এলাকায়, ধরেন আমার একটা এলাকায়, সেই এলাকায় ডেপুটি কমিশনার এমন কাজ করতেছেন যে পালিশ র্যাঙ্ক অ্যান্ড ফাইলে মানুষ ক্ষুব্ধ হচ্ছে, ওকে ফাইন, ক্ষুব্ধ হলে প্রফেসর ইউনূস সাহেবের কিছু আসা যাচ্ছে না, বিকজ উনি ইলেকশনে দাঁড়াবেন না। আমি তো বিপদে আছি যে আমি ইলেকশনে দাঁড়াবো, কথা বুঝতে পারছেন না? সুতরাং সেই ক্ষেত্রে আমি বলি যে ওই সব যারা আছে, আমেরিকা একটা গভর্নমেন্ট পরিবর্তন হলে 4000 লোক সাথে করে নিয়ে আসে, একেবারে 4000 লোক, আর 1,20,000 লোকের টোটাল একটা চেঞ্জ ওভার হয়। কিন্তু 4000 লোকের একেবারে কি পয়েন্টগুলো, যেমন ধরেন এখন তুলসী গাওয়ার নামে এক ভদ্রমহিলাকে বলা হয়েছে FBI ওখানে বসছে, আপনার পেন্টাগনের হেড কী হবে সেখানে এক লোক বসাবে, আপনার ধরেন কী বলে ওখানে কী ওইসব যে ন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো সব জায়গায় তাদের লোক বসাবে, ট্রাম্প তার লোক বসবে, আপনি বসলে আপনি বসবেন, আমি বসতে, বিকজ ওই গভর্নমেন্টের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য যে লোকগুলো দরকার সেই লোকগুলো সে সাথে করে নিয়ে আসে। আমি যদি প্রোগ্রাম করি তো ন্যাচারালি যে গভর্নমেন্ট যারা বসবে তারা কতগুলো লোক নিয়ে আসবে, দে নো দ্য পিপল। প্রফেসর ইউনূস সাহেব এনজিও চালাতেন, হয়তো কিছু লোক ছিলেন এনজিওর লোক বা চিটাগাং কিছু লোক, সারা বাংলাদেশের লোক তো চিনেন না, বাই হো মানে কারে দিয়ে এই কাজটা করাতে পারে। সুতরাং ন্যাচারালি যে ইলেকটেড একটা গভর্নমেন্ট আসলে সে চেষ্টা করবে, তার কোনো প্রবলেম না, কারণ 4 বছর বা 5 বছর পরে তাকে পিপলের কাছে যেতে হবে।
কথা বলতে হবে এবং তাদের মোকাবেলা করতে হবে এবং সেখানে উত্তর দিয়ে আসতে হবে। উত্তর ছাড়া সেখানে তো আসার কোনো রাস্তা নেই, আর একবার গভর্নমেন্টে বসতে পারবে না। তো সো তাকে কেয়ারফুল হতে হবে এবং সজাগ থাকতে হবে যে কী কী কাজ করলে মানুষের ক্ষতি হয় আর কী কী কাজ করলে আমরা, তার মধ্যে এই গভর্নমেন্ট মেশিনারিতে হাত দিতেই হবে, তার কোনো রাস্তাই নেই। তখন কেউ সরাবে, কেউ রেক্টিফাই করবে, যারা ভালো আছে তাদের কাজে লাগাবে, যারা মন্দ আছে তারা সরে যাবে। ভেরি ন্যাচারাল। আপনি ডিজিএফ এর সাবেক ডিজি দেখলেন কতদিন আগে তার ঘরে টাকা পাওয়া গেলো 2 দিন আগে। আমরা যারা এইরকম অপরাধ করেছে সকল আমাদের ঘরে টাকা ছিল, সকল আমরা এই অসুবিধার মধ্যে আছে, সব আমরা তো করে না, কেউ যারা সুযোগ মানে করেন। অধিকাংশ লোকে যারা 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 করেছে যেই সব লোক, এগুলোর আপনি বিচার আওতায় নিয়ে আপনি আটকাইতেন বা ধরতেন অথবা তাদের প্রেশার ক্রিয়েট করতেন, তাহলে বুঝতেন যে আপনার এই লোকের স্ট্রিমলাইন এমনি নর্মালি। এটা একটা দিক। আর একটা দিকের কথা বলি, আমরা সবসময় একটা ট্রেন বুঝে চলে, বাতাস কোন দিক থেকে আসে। বাতাস যদি পশ্চিম দিকে ছাতা ধরে পশ্চিম দিকে, বাতাস পূর্ব দিকে আসলে পূর্ব দিকে ধরবে, দক্ষিণ দিকে আসলে দক্ষিণ দিকে ধরবে। আমরা চিন্তা করবো আপনার গভর্নমেন্টে আসবে কি, এটা গভর্নমেন্টে আসে সেদিকে তারা ছাতা ধরবে। মানে হচ্ছে এখন আমরা যারা আছে তাদেরকে দিয়ে ইলেকশন করা যায় বলে মনে করছেন? এই দিকে করাতে হবে। এরশাদ সাহেবের সাজানো বাগান দিয়েই তো ইলেকশন করেছিলেন শাহাবুদ্দিন সাহেব। জি, আমি একই মত কি আপনাদেরও? না, বিষয়টা হলো আমাদের মত যে খুব দূরত্ব আছে তা নয়, তবে মনিবের কথার মধ্যেই কিন্তু উত্তরটা একটা আছে, একটা কোশ্চেনও রেখে গেছেন। কোশ্চেন আছে, সেটা কি? সেটা উনি বললেন যে এই সরকারের মধ্যে তার চতুর্দিকে যা আছে, ডক্টর ইউনূস সাহেব যে অর্ডার করছেন প্রশাসন সেই অর্ডারটা মানছে না। জি, মানছে না তা বলি না, ক্রিয়েট করবে তারাই করবে, কিন্তু তারা সেভাবে করছে না। আচ্ছা, এখন এমতো অবস্থায় যদি একটা ইলেকশন দেয় তাহলে কি হবে? তাহলে তো সেই আগের ফ্যাসিস্টদের মতোই বা অন্য কোনো চিন্তা ভাবনা সেগুলি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকে। এক। দ্বিতীয়ত হলো, আমরাও বলি না যে নির্বাচন আরও অনেক দেরি করতে হবে, তা না। ইসলামী আন্দোলনও বলছে, সেদিনও আমাদের আমির স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে নির্বাচনহীন একটা দেশ দীর্ঘদিন থাকা উচিত নয়। জি, তো এটা আমরাও একমত। হ্যাঁ, তবে প্রয়োজনীয় সংস্কারটা করা দরকার, কারণ এখন যে একটা সুযোগ এসছে সংস্কার করার, এই সুযোগটা পরবর্তী যেই আসুক ইলেক্টেড মানে নির্বাচিত হয়ে, সে আসার পরে যে সে এই সংস্কারগুলি সে করবে, দেশের জন্য যেগুলি প্রয়োজন সেগুলি কিন্তু এদেশের মানুষ আস্থা রাখতে পারে না। এজন্যই কিন্তু আমরা সেই বক্তব্যটাই দিচ্ছি। হ্যাঁ, আমরাও চাই নির্বাচনটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সংস্কার করে, মানে যৌক্তিক সময়ের মধ্যেই যে নির্বাচনটা যেন হয়, এটা আমাদেরও প্রত্যাশা। তবে প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নির্বাচনটা হওয়া দরকার। জি, আপনারা সেই নির্বাচনের আমরা হয়তো সময়ক্ষণ ডিসেম্বরে কি মনে করছেন যে ডিসেম্বরের মধ্যে সম্ভব, না প্রয়োজনে আরো বাড়ানো যেতে পারে? আমাদের এখনো মনে হয় না যে ডিসেম্বরের মধ্যে এই সরকার নির্বাচন করার জন্য প্রস্তুত আছে, যদিও নির্বাচন কমিশন বলতেছে। কিন্তু প্রয়োজনীয় সংস্কার হ্যাঁ যদি করতে পারতো তাহলে আমাদেরও আপত্তি নেই করলে, কিন্তু আমাদের কাছে মনে হয় না যে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো তারা সমাপ্ত করতে পারবে। জি, আপনার কাছে ফিরবো মনি ভাই, ছোট্ট করে জানতে চাই। তাও বিষয়টা ছোট্ট করে জানবেন কি আর বড় করে জানবেন কি, একটা বিষয় বলতে হয়। জি, সংস্কার কি? এটা 20 তলা বিল্ডিং? আমি জানতে চাই এটা অ্যাকচুয়ালি আমি অনেক টক শোতে বলছি। আপনি সংস্কার সম্পর্কে আমরা জানি কি অ্যাকচুয়ালি কী চাই? আমি চাই কি, সেই প্রশ্নটা একটু পরিষ্কার হয় না কোনো জায়গায়, কোথাও কেউ পরিষ্কার করে না এখন পর্যন্ত না। আমি একজন সচেতন মানুষ, কিন্তু আমি সচেতন মানুষ, আমি জানি না আমার সংস্কার চান কি। কী সংস্কার করবেন? আপনি কি এখানে সমাজতন্ত্র বসাবেন? তাহলে একটা সংস্কার আমি ধরে নিলাম যে তার একটা আদল আছে। আপনি কি এখানে ইসলামী প্রজাতন্ত্র বসাবেন? তাহলে আমি ধরে নিলাম একটা আদল আছে। আপনি কি বসাবেন সেটি তো জানি না এখন পর্যন্ত। না, সেটি তো জুলাই ঘোষণাপত্র একটা দেওয়া হচ্ছে, এখনো দেয় নাই। জি, এখনো দেয় নাই। সংস্কার করবেন কি? সংস্কার সম্পর্কে তো কোনো পরিষ্কার কোনো ধারণা নেই। সেটা বিমুক্ত একটা ঘটনা। আমি 20 তলা বিল্ডিং করবো না 140 তলা একটা বিল্ডিং করবো অথবা 2 তলা একটা বিল্ডিং করবো, আমি কিছুই জানি না। জি, কমিশন যেগুলো করলো সংস্কার, তো সেই কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী এগুলো বলি সবাই যখন একমত হবে সেটিও তো একটা সংস্কারের পার্ট। একমত হবে কি? এই ডেমোক্রেটিক সিস্টেমে নির্বাচনী 1 নম্বর সংস্কার, নির্বাচনী 1 নম্বর সংস্কার। আপনি সংস্কারটা করবেন কি? আপনি কি করবেন? আমি যে কিসের জন্য বসে আছি, আমি কি পাবো আপনি সংস্কার করলে, সেটা যে আমি জানি না, আমি নিজেই জানি না। আর সংস্কার সেটি তো আপনারাও, তারা হয়তো লং মেয়াদে চাচ্ছে, আপনারাও তো ন্যূনতম সংস্কার চান, তাহলে সেইটা কি? আমি বলতে চাই সেটা আমার কাছে আছে, কিন্তু ওইখানে কি আছে আমি তো জানি না। আমি আমার সংস্কার করতে চাই, যেমন আগে রাত্রে নির্বাচন, যেরকম নির্বাচন হবে না, এটা সংস্কার চাই। আরপিও চেঞ্জ করেছে, ইলেকশন কমিশনের পাওয়ার কাটল করেছে, ভোটার তালিকার প্রশ্ন আছে, এবং রিলেটেড যত আমলারা আছে, আমলারা আর্টিকেল 126 কনস্টিটিউশন অনুযায়ী তারা ইলেকশন কমিশনের আওতায়, এবং ইলেকশন কমিশন তা নির্দেশ করবে, তা মানতে বাধ্য। এটি বাতিল করেছে। এইটা আবার রেস্টোর করা দরকার। আমলারা যারা রেসপন্সিবল থাকে এবং তাদের, যেমন ধরেন আপনি দেখছেন
কয়েকদিন আগে ইলেকশন কমিশনের একটা কথা বলছে, ডিএজি তারা বলছে শাটডাউন, আপনি বসেন। উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা বিষয় আছে, ওটা অন্য সাবজেক্ট। সেটা হলো আপনি যে ইলেকশন কমিশন মিটিং করতেছিল, সেই মিটিংয়ে ডিএজি বলছে ইলেকশন কমিশনকে থামাই দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বিকজ এই আর্টিকেল উঠে গেছে। আর্টিকেলে যদি ইলেকশন কমিশনের পাওয়ার থাকে যে ইয়েস আমি সাসপেন্ড করতে পারবো, আমি চাকরি খেতে পারবো, আমি সব করতে পারবো, এই অথরিটি দিতে হবে আর্টিকেল 136 করতে। আমরা চাই একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে যে প্রয়োজনীয় কার্যক্রম করা দরকার সেইটুকু করা, এটা একটা রেখা। আমি বললাম এই কাজটা করুন, দিস আমরা চাই, কিন্তু ওনারা কি চান, সব মিলিয়ে সংস্কারটা কী হবে আমি তো চাই না, আমি এখনো বুঝতে পারিনি। আজকে কালবেলা পত্রিকা আমি দেখলাম নাহিদ সাহেব বলছেন যে বিচার বিভাগ এবং এই সংস্কার হওয়ার পরে আমরা তখন নির্বাচন আমরা দিতে আমাদের কোনো আপত্তি নেই, মানে ব্যাপারটা আর নির্বাচনটা দেন তার। আপনি কে নির্বাচন দেওয়ার ভাই? আপনি কি নির্বাচন দেন? এই দেশে 17 বছর আন্দোলন করছে বিএনপি 17 আন্দোলন করে পরে আপনি মাঝখানে জীবন দিয়েছেন। হ্যাঁ, আপনি একজন স্টেক হোল্ডার, আমি স্বীকার করি, আমি একজন স্টেক হোল্ডার। আপনি যারা আছে বাইরের আওয়ামী লীগের বাদে আর সবাই, আমরা সবাই স্টেক হোল্ডার। কাজে সবাই নিয়ে বসে আপনারা একটা প্রোগ্রাম করেন, আপনার কাছে শুরু করি না, আমরা ডিসাইড করি যে আমরা এইখানে নিয়ে যাবো দেশটাকে, আমরা সিদ্ধান্ত নেই, সেইটা ঘোষণাপত্র একটা। সেটা আপনি বড় দল হিসেবে আপনাদেরও কি দায়ভার নাই? বিএনপির কি দায়ভার আছে? বলছি সবাই মিলে বলছি, আমি সেই জাতীয় সংলাপ আপনারা তো ডাকেননি, জাতীয় সংলাপ ন্যাশনাল ডায়ালগ এর আগে আপনারা গত আমলে কিন্তু সব দলগুলোকে নিয়ে আপনারা একাধিক সেমিনার করেছেন, ডেকেছেন, এই বিষয়গুলো বলেছেন, 31 দফার কথা বলেছেন। তো 5 আগস্টের পরে সেই ডায়ালগ আপনারা নাই কেন? সবাইকে আপনারা বড় দল হিসেবে ডাকছেন না কেন? আর আছে তো, কে বলছে নাই? সবাই আছে, সবই আছে। 5 আগস্টে আমরা 31 দফার মধ্যে ধরুন আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবো, এটা হলো আমাদের প্রোগ্রাম। তো ন্যাশনাল গভর্নমেন্ট কি অনেকে বাদ দিয়ে আমি করবো নাকি, বা আপনাকে বাদ দিয়ে করবো? আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি যারা আছে সবাই মিলে ন্যাশনাল গভর্নমেন্ট। জি ধন্যবাদ, ন্যাশনাল গভর্নমেন্ট। জি ধন্যবাদ। আমি একটু আমরা করতে চাই। জি মাসুদ ভাই, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে নির্বাচনে এই যে তারা বললো যে জাতীয় সরকার সেখানে আপনাদেরকে নিবে, কিন্তু মাঝখানে আমরা দেখলাম যে আপনারা জোটের ব্যাপারে আপনাদের দরবারে গেল জামাতের আমির, আবার আপনাদের দরবারেই গেলেন বিএনপির মহাসচিব। আপনারা আসলে কার? না, বিষয়টা হলো, আমি ভাইয়ের কথা থেকে আসি, সেটা হলো যে আসলে সংস্কার কি হবে বা কি হচ্ছে, এটা উনি বললেন যে আমি এখনো জানি না। না, এটা বললে তো হয় না, কারণ সংস্কারের বিষয়গুলো কিন্তু কমিশন থেকে অলরেডি কাগজপত্র দিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনূস সাহেব ডাক দিয়ে সবাইকে সেদিন সমস্ত দলকে বলেও দিয়েছেন কে কোথায় কি সংস্কার চান না চান, এবং আমাদেরকে আগামী 15 তারিখের মধ্যে সম্ভবত যে এটার উপরে আমাদের মতামত জানাতেও বলেছেন সকল রাজনৈতিক দলকে। তো আমাদের আজকে এই বিষয়ে মিটিংও চলছে। তো এই বিষয়ে আমরা সংস্কার প্রয়োজনীয় এসব বিষয় তো আছে, ওখানে সব বিষয় উল্লেখ আছে। আমরা বিগত দেখেন যে আসলে স্বাধীনতা উত্তর এতটা সময় পেরিয়ে গেল, আপনি আমাদের কাছে, আমরা এই প্রজন্মের, আমি কিন্তু মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, আমার জন্ম হয় নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত। আমি 91 সাল থেকে রাজনীতি করি, তো এরপর থেকে আমার যখন বুঝ হয়েছে, আমি নিজেও নিজের কাছে খুবই লজ্জিত যে আমি একটা দেশে বসবাস করি, যেই দেশে একটা পার্লামেন্ট হচ্ছে, পার্লামেন্ট বসার পরেই কয়েকদিন পর থেকে বিরোধী দল আর যান না, এরপরে শুরু হয়ে যায় হাঙ্গামা, এবং যেই ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যেকে এভরি পার্টি যাওয়ার পরে তাকে নামানোর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে। তার মানে একটা দল ক্ষমতায় গেল, তার মানে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ভালো খেয়ে দিয়ে রক্ত তৈরি করতে হবে, যে আমাকে 5 বছর পরে অবশ্যই রক্ত দিতে হবে। এই যে একটা ট্রেডিশন, আমরা দেখেন 91-তে সেই স্বৈরাচার হটিয়ে, সেই সময় তো আমার বুঝ হয়েছে, আমি দেখেছি আন্দোলন সংগ্রাম। তো সেই সময় যখন বিএনপি ক্ষমতায় আসলো, এদেশের মানুষ কতটা উচ্ছ্বসিত যে না আমরা একটা পদ্ধতিতে গেলাম। এরপরে কি হলো, এই যে ধারাবাহিকভাবে এরপর রক্ত দেওয়া তো বন্ধ হয়নি। তো এখন আমরা এই প্রজন্ম কতবার রক্ত দিবে? সর্বশেষ এই যে লেটেস্ট যে জুলাইতে যে আন্দোলন হলো, এই আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে যেভাবে নেমেছিলাম, আমাদের প্রত্যাশা যে এর পরে হ্যাঁ দেশের জন্য প্রয়োজন হলে আমরা আবারও সংগ্রাম করবো, সন্দেহ নেই। কিন্তু আমরা চাই না যে নেক্সট আবার আবু সাইদকে বুক পেতে দিতে হয়, নেক্সট মুগ্ধকে জীবন হারাতে হয়, এটা আমরা আর চাই না, এই প্রজন্ম বিশেষ করে আমরা চাই না। সেজন্য আমরা বলতে চাই কোথায় কোথায় সংস্কার প্রয়োজন আপনি বসেন, দেখবেন ওই যে ওখানে যে দিয়েছে ওখানে অনেক কথা আছে, অনেক জায়গায় আমাদের সংস্কার করার জায়গা আছে। এগুলো যদি আমরা খুঁজে না পাই তাহলে তো আবার আমাদের সেই জায়গাটাতে যেতে হবে। এই প্রজন্ম কিন্তু আমরা সেই জায়গায় যেতে চাই না। এই জন্যই নাহিদ ইসলাম বলছে যে সংস্কার করতে হবে, ইসলামী আন্দোলন বলছি যে আমাদের প্রয়োজনীয় সংস্কার করে তারপরেই আমরা নির্বাচন হব, তাতে আমাদের আরও 1 বছর লাগুক, যাই লাগুক যুক্তির সময় আমরা সেটা দিতে প্রস্তুত। আর আপনি যেটা বলছিলেন নির্বাচনের জন্য, এই যেটা বলছিলেন ঐক্যের ব্যাপারে, হ্যাঁ আমরাও চাচ্ছি যে এবার যে যারা ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে, এরা যেন আমরা ঐক্যবদ্ধভাবে, আসলে আমাদের প্রথম কথা হলো যে এই ফ্যাসিস্ট হটানোর জন্য
যারা এই দেশে আন্দোলন করেছে, আপনারা দেখেছেন গত নির্বাচনের আগেও পীর সাহেব চরমনের আমন্ত্রণে যে একটি জাতীয় সংলাপ হয়েছিল, এখানে কিন্তু বিএনপির বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছিলেন এবং একটা নিজেদের মধ্যে বোঝাপড়া হয়েছে যে আমরা এই ফ্যাসিস্টকে যে কোনো মূল্যে আমরা হটাবো। তো ফ্যাসিস্ট হটানোর সময় যারা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আমরা চাই আগামীতে আমরা সকলে মিলে এই দেশটাকে গড়তে। এটা হলো আমাদের প্রথম কনসেপ্ট। তো সেক্ষেত্রে হ্যাঁ, নির্বাচনী ময়দানে গেলে তখন একে অন্যের বিরুদ্ধে কিছু কথা বলা বলি হয়। তাছাড়া তো আপনাকে ভোট না দিয়ে আমাকে কেন দিবে, এই জাতীয় কিছু যৌক্তিক তর্ক থাকে, অতীতের কথা টেনে আনে, সেটা হতে পারে। কিন্তু ওভারঅল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু আমরা চাই যে দেশ গঠনে আমরা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করব। হ্যাঁ, এরপরে যেহেতু নির্বাচনী একটা বিষয় আছে, তো সেখানেও আমরা চাচ্ছি, আমাদের আমির চাচ্ছেন যে এদেশের মানুষ চায় যে অন্তত ইসলামী মানসিকতার যারা, তারা যেন একত্রে হয়ে আমরা যেন ইলেকশনে যাই। তো এই জনগণের এই বিষয়টাকে মাথায় রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও সেটা প্রত্যাশা করছেন এবং আমরা কাজ করে আসছি দীর্ঘদিন ধরে, এবং তারই ধারাবাহিকতায় বিভিন্ন ইসলামী দলের সাথে আমরা বসছি, কথা হচ্ছে, আমাদের ওঠা বসা হচ্ছে। আপনি নিশ্চয়ই আপনার কথা বলবেন, আমি একটু সাথে অ্যাড করি। আপনি বলেছেন যে ইউনিয়ন এবং উপজেলা খালি, সেখানে প্রতিনিধি নেই। তো সেই প্রতিনিধির জায়গায় আপনি তৃণমূলে কাজ করেন, সেখানে ইলেকশনের ব্যাপারে আপনারা একটু পেছনে, জাতীয় ইলেকশন আগে চাচ্ছেন, সেটিও একটু জবাব দিবেন প্লিজ, যে সেটি আগে করলে যে অসুবিধাটা কোথায়? আচ্ছা, একটা বিষয় বলি, যে উনি কথা বলেছেন যে আমরা প্রতি 5 বছর পরে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত খাওয়ার। একটা কথা বলি, সংস্কার কাগজে লেখা থাকবে। সংস্কার যে আমাকে এক ঝুড়ি আম আমি বাড়িতে নিয়ে গেলাম তা না, সংস্কার থাকবে কাগজে লেখা। আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম পার্লামেন্টে, শেখ হাসিনা এসে বাতিল করে দিল, ইলেক্টেড গভর্নমেন্ট। বাতিল করার পরে এর আগে কি হয়েছে সেটা দেখি। 91 সালে বিএনপি গভর্নমেন্টে বসছে, তারপর 95 সালে বিএনপিকে রক্ত দিয়ে কিন্তু উৎখাত করতে হয় নাই, এমনি ছেড়ে দিয়ে গেছে, আরেকজনের নির্বাচন করেছে। সেই নির্বাচনটা আওয়ামী লীগ কিন্তু গভর্নমেন্টে আসছে কেয়ারটেকার সিস্টেমে। 2001 সালে কিন্তু আবার বিএনপিকে রক্ত দিতে হয় নাই, সে ছেড়ে দিয়ে গেছে, নির্বাচন হয়েছে, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে গভর্নমেন্টে আসছে, একদম রক্ত দিতে হয়। এটা অনেক ভালো সিস্টেম। হাসিনা এসব মানল না, আপনি করতে পারলেন কি, আমরা করতে পারলাম কি? আমরা তো এইটাতে আন্দোলন করছি যে এটা কেয়ারটেকার সিস্টেমের আন্ডারে নির্বাচন হোক এবং নিরপেক্ষ সরকারের আন্ডারে। আমরা তো দাবি এইটুকু দিয়ে আন্দোলন শুরু করেছি। আচ্ছা, এই যে 3বার নির্বাচন হলো, 3বারই গভর্নমেন্ট পরিবর্তন হলো, এবং এক গভর্নমেন্ট গিয়ে আর এক গভর্নমেন্ট রক্ত দিতে হয় না, এই সিস্টেমটা বাতিল করে দিলেন। আপনার তো সংস্কার যাই করবেন লাগবে, কাগজে লেখা থাকবে। আপনি গভর্নমেন্টে বসলেন, আপনি চাইলেন যে না আমি এটা বাতিল করলাম, আমি এখন ইসলামী স্বাধীনতা আন্দোলন করবো এবং ইন্টারিম স্বাধীনতা বাস্তবায়ন করবো। আমি করতে পারবো কি? ধরেন আমার কথা আমি চাই না, আমি ধরেন বা যে কোনো একটা মানুষ ধরেন অন্য মতের সে চায় না, এখন করবেন কি? বিষয়টা এরকম না। পৃথিবীতে পরীক্ষিত যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, সেই বিষয়টা এরকমের। ডেমোক্রেসি একটা পরীক্ষিত বিষয় আমাদের সামনে আছে। আমাদের পরীক্ষিত বিষয়ের সামনে আছে মুক্তবাজার অর্থনীতি, এই পরীক্ষিত বিষয়ের সামনে আছে। এটা পশ্চিমা বিশ্ব বা তাদের সুবিধার্থে তারা করেছে, সেটা অন্য কথা, কিন্তু আমাদের মানতে হচ্ছে। মনির ভাই আমি একটু থামাই, সেই জায়গায় তো আসলে বলছে সেটি হচ্ছে যে আগে যেমন হচ্ছে দলীয় প্রধানে তিনি প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, এখানে তো এই সংস্কারের মধ্যে তাও থাকবে। আপনারা যারা সংসদ সদস্য ছিলেন, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারতেন না, দল বলছে যে হ্যাঁ থাকতে হবে, তো সেইগুলো তো সংস্কারের অংশ। আপনারা এগুলো পারবে কিনা? তো যদিও আপনাদের 31 দফার মধ্যেও বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে এগুলো চেঞ্জ করবে, কিন্তু সেই আস্থাটা, সেই সংস্কারগুলোই হয়তো তারা আগে চাচ্ছে। এটি প্রশ্ন ছিল যে আপনারা ইউনিয়ন এবং স্থানীয় পরিষদ নির্বাচনগুলো, এই পয়েন্টটা বলি, এটা শুড বি ক্লিয়ার। অ্যাকচুয়ালি মানুষের ধারণা না থাকলে, মানে আমি যে আলোচনায় বসার পর একটা মানুষকে পরিষ্কার ধারণা দিতে পারলাম না বা দিলেন না, সেটা হবে, ঠিক হবে না। কোশ্চেন হলো, এই সংস্কার আমি করব, আমি সংস্কারটা করলাম, সংস্কারটা নির্বাচিত গভর্নমেন্ট, আপনি বসলেন, আপনি মানলেন না, করব কি? তখন কি করার আছে? করার কিছু নাই। আমি বললাম না যে হুজুর বসলেন, আমি বসলাম, আমি চাই এইটা, হুজুর তখন করবে কি? সংস্কারটা ওই পর্যায়ে যেতে হবে। আর ধরেন আপনি ক্লাস 10-এ পড়েন বা ক্লাস 9-এ পড়েন বা যে কোনো একটা সাবজেক্ট, ক্লাস 9-এ পড়ে আপনি 10 মাস বা 11 মাস পরে আপনার পরীক্ষা দিলেন। এর মধ্যে 2 মাস সামার ভ্যাকেশন থাকে, উইন্টার ভ্যাকেশন থাকে, তারপর রেনি সিজন থাকে, এবার আবার পরীক্ষা আগে একটা নভেম্বর। আপনি 11 মাস 9 মাসে বসে পরীক্ষা দিতে পারেন। আপনি 8 মাস হয়েছেন, আপনি এরকম সংস্কার করবেন কি? এটা ডিসাইড করতে পারলেন না এখনো। 2 নম্বর হলো সংস্কারটা করবেন আজকের পত্রিকা দেখছি আলী এসে বলছেন উই ক্যান মেক অ্যান অর্ডিন্যান্স অ্যান্ড গিভ দিস ডিসিশন টু দ্য পাবলিক, অ্যান্ড প্রেসিডেন্ট যদি এটা সাইন করে, এটা হলো নিয়ম। হ্যাঁ, পার্লামেন্টের এটা সংবিধানের নিয়ম হলো 90 দিনের মধ্যে পার্লামেন্টে আপনার পাশ হইতে হবে, মানে এটা হলো সংবিধানের নিয়ম। আপনি 90 দিনের মধ্যে পার্লামেন্টে যদি পাশ করেন, আপনি সব দল মিলে বসে আপনারা বলেন যে আমরা এই সংস্কার করলে আমাদের উপকার হতে পারে,
সেটি তো সরকার বলেছে যে বসবে। কথাটা হলো এই দেশের সকল দলের সাথে বসা হলো যারা স্টেক হোল্ডার অ্যাকচুয়ালি তাদের ডাইকে বলেন যে ঠিক আছে আমরা এই সংস্কারটা করতে চাই, এটা আপনি অর্ডিন্যান্স করে দেন। এর জন্য তো আপনারা 6 বছর অপেক্ষা করতে পারেন, অর্ডিন্যান্স করে দেন, প্রেসিডেন্সি করবেন, নির্বাচন দেন, নির্বাচন পর পার্লামেন্ট রেটিফাই করবে, ব্যাস হয়ে গেল। দ্যাট ক্যান বি ডান। আর স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের লোক গ্রামে গঞ্জে নাই, ছাত্রলীগ নিষিদ্ধ, যুবলীগ পলাতক, আওয়ামী লীগ সবার বাড়িতে টাকা পয়সা আছে, লুটপাট করছে, সব লুটপাট করার কারণে তারা ভীত সন্ত্রস্ত এবং তারা পলাতক। স্থানীয় সরকার নির্বাচনের আর একটা কৌশল এই লিঙ্গারিং করা, অর্থাৎ ওই লোকগুলোকে আবার রেস্টোর করে মাঠে নামানো, অর্থাৎ আওয়ামী লীগের একটা শক্তি আবার তৈরি করা, এটাও একটা কৌশল। আর দেশে পলিসি পরিবর্তন হবে জাতীয় সরকারে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সরকার, তার ভিত্তিতে হবে। আচ্ছা ধরুন এই গভর্নমেন্ট একটা স্থানীয় সরকার নির্বাচন করলো, কথার কথা আমি বিএনপি গভর্নমেন্টে আসলাম বা উনি কি বলে শাসনতন্ত্র আন্দোলন গভর্নমেন্টে আসলো, কি ধরেন আপনি গভর্নমেন্টে আসলেন, আপনি এসে বললেন যে না এই নির্বাচন হয় না, এখানে নির্বাচন কারেক্ট না, আমি আবার ফার্দার নির্বাচন দেবো, সেটাই গভর্নমেন্ট কি স্থানীয় সরকার নির্বাচন গভর্নমেন্টের ডিসিশন, স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যে আমি বাতিল করে দিলাম, নতুন করে নির্বাচন দিলাম। ধন্যবাদ। এগুলো ফিউটাইল এক্সারসাইজ, এগুলো হলো ফালতু টাইম নষ্ট করার বুদ্ধি কৌশল, নানান জাতীয় কৌশল মাঠে আনার চেষ্টা করতেছে। আপনারা একটা সিম্পল জায়গায় আসেন, ডেমোক্রেটিক একটা পদ্ধতিতে আপনারা নির্বাচন দেন, যে গভর্নমেন্টে আসুক তাকে সহযোগিতা করে সবাই মিলে একত্র হয়ে তারা মিলে একটা গভর্নমেন্ট করে, তারাই পরিস্থিতি তৈরি করেন যে কি সংস্কার হলে আমার দেশ বাঁচতে পারে। জি জি মাসুদ ভাই। না, যেটা বললেন আসলে হয়েছে কি, আমরা এখন এমন একটা রাজনৈতিক চর্চাটা করতে চাই যে অতীতে যেই চর্চাটা হয়েছে এটা আসলে ইসলামী আন্দোলন কখনোই চাই না এবং আমরা নতুন করে সেটা আনতেও চাই না। আগে আমাদের দেশে রাজনীতি হতো বা টকশোতেও যেটা হয়েছে যে দোষারোপ করা, বলে বিএনপি আপনি এটা করছেন কেন, বলে আওয়ামী লীগ এটা খারাপ করেছে আমি এই জন্য করছি, আবার পাল্টা ঠিক আছে ওটা উনি করেছে এটা করেছে। এই যে পাল্টাপাল্টি রাজনীতি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তো সেজন্যই আমরা আসলে অতীতের কথাগুলো টানতে চাই না। যে অতীতে যেই কথাটা বললেন যে রক্ত ছাড়া নির্বাচন হয়েছে, এই কথাটার কিন্তু ইতিহাস তা বলে না। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়, সেগুলি আমরা বলতেও চাই না। আমরা চাই এগুলি থেকে বেরিয়ে আসতে, এবং আমরা যে চাই না যে আসলে আরেকটা বিষয় হলো মানুষের মধ্যে যদি বা আমাদের মধ্যে যদি সেই চৈতন্যটা তৈরি না হয়, আমাদের দেশের পলিটিশিয়ান যারা যারা রয়েছেন যাদের মধ্যে বস্তুবাদী চিন্তা ভাবনা বা আমরা যারা করে আমাদের দেশে অনেকেরই কিন্তু শুধু ক্ষমতার মোহ। হ্যাঁ, আমাদের যিনি আমির মরহুম আমির ফজলুল করিম রহমতুল্লাহ বলে গেছেন ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা। উনি বলতেন এই কথাটা যে আসলেই প্রত্যেকেরই কেবল ক্ষমতার মোহ। এই ক্ষমতা কেন্দ্রিক হওয়ার কারণে আমরা যা ইচ্ছা তাই করতেছি, যা মনে চায় তাই করতেছি। আজকে যে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, আপনি যে কথাটা ধরছিলেন যে তাদেরও কিন্তু বড় একটা দায়িত্ব আছে যে সংস্কারের ব্যাপারে তাদের উদ্যোগী হওয়া, চেষ্টা করা, কথা বলা। কিন্তু আমরা দেখি যে ওনারা শুধু এটা থেকে পিছিয়ে আসতে চান। আমরা এটা আমরা দোষ দিতে চাই না, আমরা তাদেরকে নিয়েই আমরা তাদের সাথে মিলেই সকলে মিলেই কাজ চেষ্টা করতে চাই। কিন্তু আপনি দেখেন যে ওই যে মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিল সাহেবের ওই সময় একটা সংলাপ চলছিল, ঠিক না? আপনারা দেখেছেন ওই সংলাপের সময়, আমি একটা উদাহরণ দিলাম মাত্র, ওই সংলাপের সময় যে কত নাটক হয়েছে, মাসকে মাস নাটক হয়েছে, সেটাও কিন্তু দেশের মানুষ জানে। তো আমরা চাই না এ জাতীয় কিছু ভবিষ্যতে আবার কোনো সংস্কারের নামে, সংলাপের নামে এ সমস্ত কিছু হোক। আমরা চাই সকলে মিলে আমরা একই সমাজে বসবাস করি, এই মারামারি কিলাকিলির মধ্যে আমরা চান না। আমাদের বিরতির আগে একটা প্রশ্ন ছিল যে আপনারা যে ইসলামী দলগুলোর ঐক্যের কথা বলছেন তার মধ্যে তো জামাত ইসলামীও আছে নিশ্চয়ই, তাদের তো বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে, তো সেটি আপনাদের ঐক্যের জন্য কোনো প্রতিবন্ধক হবে কিনা? না, এটা প্রতিবন্ধক হবে না। এটা আমাদের কার সাথে ঐক্য হচ্ছে, এখনো তো চূড়ান্ত কিছু হয়নি। এটা তাদের রাজনৈতিক পলিসি, তারা করেছে, আমাদেরও পলিসি আছে, আমরাও আমাদের মতো করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাদের মতো করে তারা প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে বসে যেটা সিদ্ধান্ত হবে আমরা তো সেই অনুযায়ী, প্রত্যেক দল সেই অনুযায়ী কাজ করবে। মনি ভাই, আগামী নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী কাদেরকে মনে করছেন? জামাত সহ ইসলামী আন্দোলন সহ যে ইসলামী ঐক্য যে বলছে সেটিকে, নাকি ছাত্রদের নতুন যে দল নাগরিক পার্টি এনসিপি তাদেরকে? আগামী নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বী না, এটা আমি মনে করি। এই দেশটা বাঁচাবার জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর সংস্কার বলতে আমি এখনো নট ক্লিয়ার। আমি বললাম না যে উনি বললেন সংস্কার বলতে রক্ত দেন, বললেন রক্ত আমরা ওই 3 বছর দিই নাই, তারপর রক্ত ঝরাবার মতন পরিস্থিতি তৈরি করছে শেখ হাসিনা। এটা হলো মানসিকতার প্রশ্ন। একই কোরআন শরীফের মধ্যে কি সুন্দর করে ভালো লেখা আছে না, আমি মানি না, তাদের কথার কথা, বা ক মানে না, খ মানে না, একজন মানে না, যে মানে না তার তো আমি কিছু করতে পারতেছি না।
কিন্তু যে মানে সে তো আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, প্রতিদ্বন্দ্বী, জি হ্যাঁ। সেই কোশ্চেন হলো যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা এখন যাদের সাথে হবে, আমি মনে করি না কারোর সাথে কারো প্রতিদ্বন্দ্বিতা মানে আপনারা অপরাজেয় না, অপরাজেয় আমরা তো না, সমগ্র দেশ মিলেই ঐক্যবদ্ধভাবে এই কাজটা করবে যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব, সেই কনসেন্সাসে আমরা। সেটা তো বিএনপির, সেই বিএনপির ধারণা, বিএনপির ধারণা আমরা চাইবো, আমরা সবাই দাওয়াত বিএনপির করি, প্রস্তাবনা, আমরা প্রস্তাবনা এবং আমরা সবাইকে দাওয়াত করি, আমরা একটা গভর্নমেন্ট তৈরি করার জন্য। উনি একটা কথা বলছেন, আমিও বলি যে মনি ভাই সেটি যদি আমি একটু থামাই, সেটি যদি আপনারা ধরেই কি নিয়েছেন যে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আপনাদের জাতীয় সরকারই মেনে নিবে? সবাই আমরা যদি দেশকে ভালোবাসি, উনি যে কথা বলেন না, আমরা সবাই মিলিত বলি দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসলে এখন ধরেন আমরা একটা মিনিমাম কনসেন্সাসে একত্রিত হব, ঐক্যবদ্ধ হব, মিনিমাম কনসেন্সাসে। সেটা হলো যে আমরা এই দেশটাকে ডেমোক্রেটিক রাখতে চাই, এই দেশটাকে মানুষের মানবাধিকার উজ্জীবিত রাখতে চাই, মানুষের খাদ্য নিশ্চিত রাখতে চাই, আইন শৃঙ্খলা ঠিক রাখতে চাই। এইরকম একটা নির্দিষ্ট কতগুলো কমন জায়গায় আমরা একত্রিত হইয়া আমরা বলবো দেশটাকে আমরা এইভাবে গভর্ন করবো। সেই নির্বাচন সামনে যদি হয়, যদি আপনারা ডিসেম্বর বলেন, তাহলে আর আছে মাত্র কয়েক মাস। সেই নির্বাচনের নেতৃত্ব কে দিবেন? আপনাদের চেয়ারপারসন দেশের বাইরে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও নেই, এখনো আসছেন না, কেন আসছেন না? কে নেতৃত্ব? আমাদের দেশের বাইরে চেয়ারপারসন আবার তারেক সাহেব দেশের বাইরে আছে, এই কথা বলতে চান তো? সারা পৃথিবীতে এখন আঙ্গুলের টিপের মধ্যে, এখন টিপ দিলে আমেরিকার খবর আপনি এই মুহূর্তে পাওয়া সম্ভব। আর পৃথিবীতে এখন কোনো বাইরে কিছু না, ইটস যে পাম্প টপের মধ্যে আসছে, মানে আপনার হাতের তালুর মধ্যে সবকিছু, সমগ্র পৃথিবী। আর তারেক সাহেব দেশে আসবেন না এরকম কেউ বলছে আপনাকে? আমি তো কেন আসছে না, এখন কেন আসছে না? হয়তো তার নিজস্ব প্রোগ্রাম আছে বা তার সকল মামলা থেকে মুক্ত হয়ে তিনি আসবেন দেশে, নিশ্চয়ই তিনি দেশে আসবেন, 20 বছর আগে দেশে আসবেন। ম্যাডাম খালেদা জিয়া আস্তে আস্তে সুস্থ হচ্ছেন, ইনশাল্লাহ উনি তো দেশে আসবেন, উনি তো দেশের নাগরিক, এখনো আছেন দেশে এই অত্যাচারের মধ্যে। আমি যেটা বলতে চাই সেটা হলো ঐক্যবদ্ধভাবে আমরা যদি দেশকে দাঁড়া করাতে পারি তাহলে দেশটা বাঁচে, এইটা হলো মূল কথা। এবং সেটা হলো একটা ডেমোক্রেটিক, একটা আনডেমোক্রেটিক গভর্নমেন্ট, অনির্বাচিত একটা সরকার তারা দীর্ঘদিন থাকুক, সেটা আমরা চাই না। এবং আমরা তো আন্দোলন করেছি একটা নির্বাচন হোক, কেয়ারটেকার সরকার আন্ডারে, এবং এটা নিরপেক্ষ সরকার আন্ডারে, সেইটা আমরা এখনো প্রত্যাশা করি। এবং ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি তত মঙ্গল, কারণ দেশের জিনিসপত্রের মূল্য অনেক বেশি। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, এখন এই যে উন্নতি হচ্ছে না, এগুলো হলে একটা নির্বাচিত গভর্নমেন্ট থাকলে তার মতন করে সে সাজালে সে চেষ্টা করবে এটা উন্নতি করবে না, তার তো জবাবদি করতে হবে, 5 বছর পরে তো বেরিয়ে আসতে হবে লোকজনের কাছে। সেখানে তো আমি ইসলামী দল করলাম, উনি ইসলামী দল করলো না বা আপনি করলেন না, সেটা তো না। আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাবার জন্য আমরা এই প্রোগ্রামটা নেই, যে আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা ঐক্যবদ্ধ হব সবাই মিলে যেন দেশটা বাঁচে, এবং তার জন্য যা করা দরকার তাই। অনেক ধন্যবাদ। আমি মাসুদ ভাই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে বিশৃঙ্খলার কথা বললো, তার মধ্যে একটা মাঝে মাঝেই, যদিও এবার কখনোই রমজানে এই ধরনের এই যে শিশু নির্যাতন, নারী নির্যাতনের ঘটনা কিন্তু এরকম চোখে পড়তো না, ঘটতো কিনা সেটি বড় প্রশ্ন, চোখে পড়তো না, ইদানিং পড়ছে। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক জায়গায় যে তৌহিদি জনতার নামে দেখা গেল যে ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করছে, যেটি হচ্ছে সেটিও আমরা বলছি না যে সঠিক করছে, কিন্তু তৌহিদি জনতার নামে বিভিন্ন জায়গায় করছে, এইগুলো ইসলামী দলের উপর আলটিমেটলি যে দায় চাপছে। কি মনে করছেন, কিভাবে দেখছেন, ছোট্ট করে উত্তর চাই। না, আসলে একটা বিষয় হলো যেটা আমাদের দেশে এই যে নারী নির্যাতন, এটার ব্যাপারে ইসলামী দলগুলো তো আছেই, সকল মানুষই তো এটার প্রতিবাদ আমরা করি, এবং এটা আমাদের দেশে হোক এটা আমরা কেউ চাই না। এটার জন্য আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের আরও যারা দায়িত্বশীল আছেন তাদের কি বলবো অবহেলা, আমাদের আইনের ফাঁকফোকর, আইনের দুর্বলতা, যে সমস্ত কারণেই এটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি আমরা আমাদের আইনগুলোকে যথাযথ প্রয়োগ করতে না পারি, যথাযথ আইন তৈরি করতে না পারি, তাহলে এটা বন্ধ করা শুধু বললেই শুধু হবে যে তা না, এবং সামাজিক ব্যবস্থাও এক্ষেত্রে অনেকখানি দায়ী রয়েছে, এগুলি আমাদের করতে হবে। আর সাথে সাথে যেটা বললেন অন্যান্য যেগুলি হচ্ছে সেটা তো শুধু তৌহিদি জনতার নামেই না, বিভিন্ন নামেই এখন হচ্ছে, যে যেমনটা পারছে সে তেমনটা করছে। তো এটা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং সামাজিকভাবে বা দেশের রাজনৈতিক দল যারা রয়েছে আমরা প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে, দায়িত্বশীল হলে আমার মনে হয় এগুলিও দূর করা সম্ভব হবে, এগুলি অসম্ভব কিছু নয়। অনেক অনেক ধন্যবাদ প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসুদ, এবং অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলতে বললেন, পোশাকি কথা না, কিন্তু এটা হলো তৌহিদি জনতার নাম দিয়ে এটা সহজ সুযোগটা গ্রহণ করে যারা এই দেশে আনস্টেবল করতে চায়। আমিও আর উনি দুই ভাই, আমাদের মধ্যে ঝগড়া বাঁধলে আপনি নাক গলাবার সুযোগ থাকে, ঝগড়া যাতে বাজে তার জন্য আপনি সারাদিন চেষ্টা করেন পাশে বসে। এই প্রবলেম হলো এইখানে, প্রবলেম তৌহিদি জনতা, কিন্তু তৌহিদি জনতা আগেও ছিল যা, এখনো তাই আছে। তৌহিদি জনতা নতুন করে বাংলাদেশে আসে নাই, কিন্তু তৌহিদি জনতার নাম দিয়ে
বা ওই স্লোগান দিলে সুবিধা হয় এবং ইসলামী মৌলবাদ হিসেবে এই কান্ট্রি একটা মৌলবাদী কান্ট্রি এবং হ্যাঁ এটা তৈরি করা যায় এবং সেই সুযোগে আরেকজনের ঢোকার সুযোগ হয়, সেই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু তৌহিদি জনতার নাম আসছে। এটা মুসলমান আগেও ছিল, সেই মুসলমান এখনো আছে। জি, এক। 2 নম্বর হলো আর একটা পয়েন্ট বলতে হয়, সেটা হলো এই যে ধরেন ধর্ষণ প্রশন, এটা আগে ছিল, ধর্ষণের সেন্সিটিভ হচ্ছে দেশে, ধর্ষণ অনেক কিছু, কিন্তু কোনো পত্রিকায় নিউজ করতে পারতো না, কোনো মিডিয়া নিউজ করতে পারে। এখন মিডিয়ায় কিছু হওয়ার আগে তার চেয়ে বেশি নিউজ করার চেষ্টা করা হয় এবং এর জন্য প্রচুর পরিমাণ টাকা, পাশে বেশি লোকের আছে যারা হিন্দি টাকা চুরি করে নিয়েছে, তারাও বসে আছে এসব করার জন্য এবং এই মুসলমানদের মানে মেলাইন করার জন্য এই কার্যক্রম করতেছে। 3 হলো পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা কি এইখানে মুসলমানের একটা বিরাট রাজত্ব তৈরি হোক বা মুসলমানরা এখানে মানে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, মুসলমানের দেশ, এটা কি তারা অনেকখানি মানে কিনা? এটা আমাদের নিজেদের কাছে কিন্তু কোনো কিছু ঘটলে সেটি কি গণমাধ্যম দেখাবে না? আগে দেখাতে পারতো না, এখন কি দেখাবে? সেটা তো পজিটিভ দিক, আমি তো পজিটিভ কথা বলছি, সেটা তো নেগেটিভ কথা বললে। আমি বলছি যে সেইটা আগে প্রচন্ড পরিমাণ হয়তো, যেটা আমরা জানতে পারি। এখন ছোট্ট ঘটনাটায় উনি সাদা কাপড় পরে আসে না, একটা ফোঁটা কালি লাগিয়ে দেখেন একদম কালো চকচক করবে, কিন্তু আমি এটা কালো কাপড় পরলে আপনি 1 বোতল কালি ঢেলে দিলেও আপনি দেখা যাবে না। অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পারি। কাজে আমি মনে করি যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে এখন নির্বাচন হওয়া, কেয়ারটেকার গভর্নমেন্ট বা এই অন্তর্বর্তী সরকার নির্বাচন হওয়া খুব জরুরি এবং মানুষের দায়িত্ব মানুষকে নিতে পারলেই কেবল এই অনেকগুলো সমস্যার সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম মনি আপনাকে এবং অনেক ধন্যবাদ প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসুদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আলোচকদের সাথে এবং আপনাদের মতোই চাই, আসুন দেশের প্রশ্নে সবাই অভিন্ন থাকি, ঐক্যবদ্ধ থাকি এবং যে যার জায়গা থেকে একটু হলেও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।